ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার বন্ধে ঐক্যের আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের। নতজানু নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতির দাবি। গণ অভ্যুত্থানে চট্টগ্রামে নিহতদের পরিবারকে জুলাই ফাউন্ডেশনের সহায়তা। ফিরে আসতে গল্প সাজাচ্ছে খুনিরা, বললেন সার্জিস বরিশালে স্মরণসভা। বিগত সরকারের অনিয়ম ও স্বজনতোষণ নীতির প্রভাব নির্মাণ শিল্পে। মন্দা কাটাতে সরকারি প্রকল্পগুলো দ্রুত চালুর দাবি। এখন যে সময়টা আমরা পার করতেছি সেটা হচ্ছে সার্ভাইভের সময়। 50% ড্রপ করেছে এই আগস্টের পর থেকে এই আজ অবধি। বিগত গভর্নমেন্ট সব লুটপাটের নামে অনেক বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছিল, তো ওইগুলো কোনোগুলো প্রায় শেষ পর্যায়ে, অনেক কাজ বাকি আছে। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের আয়োজনে ভারতীয় অপপ্রচার, আগ্রাসন ও বাংলাদেশ হাই কমিশনে হামলার বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা। সকালে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে জাতীয় ঐক্য সংহতি পরিষদ সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ভারতের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বজ্রকণ্ঠে আওয়াজ তোলা হয়। এ সময় তারা বলেন, বিগত সরকারের আমলে ভারতের সাথে যে চুক্তি হয়েছে সব জনগণকে জানাতে হবে। এছাড়াও ভারতের বর্তমান কর্মকাণ্ড বাংলাদেশের মতো স্বাধীন রাষ্ট্র ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এখন থেকে কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতির দাবি জানান সাবেক সেনা কর্মকর্তারা। পরে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে রাওয়া ক্লাব থেকে পদযাত্রা করে তেজগাঁও এলাকা প্রদক্ষিণ করে পুনরায় রাওয়া ক্লাবে এসে শেষ হয়। দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আমরা সরকারকে আহ্বান করতে চাই, আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি। আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। জুলাই আগস্টের খুনিরা নতুন করে গল্প সাজিয়ে নতুন রূপে ফিরে আসতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। তাদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। সকাল 11টার দিকে চট্টগ্রামের পিটিআইয়ে গণ অভ্যুত্থানে নিহত পরিবারকে আর্থিক সহায়তা দেয়া অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনাকে প্যাথোলজিক্যাল খুনি বলে আখ্যা দেন তিনি। অনুষ্ঠানে বিভাগের 11 জেলার 105 পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও গুলিবিদ্ধ রোগীদের সাথে সাক্ষাৎ শেষে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। হাসপাতাল ঘুরেছি, কিন্তু আজকে যে আমি দৃশ্য দেখলাম, এই দৃশ্য ভাষায় বর্ণনা করা যায় না। এত মর্মান্তিক, এত মর্মন্তুদ, বুক ফাটা কান্না বেরিয়ে আসে এই দৃশ্য দেখলে। মুখ, কারো মুখ ঢাকা, মুখ খুললেই এ যেন কি দেখছি, কোনো হরর ছবির দৃশ্য দেখছি নাকি আমরা? কে নেবে তাদের দায়িত্ব? কি করে তারা বাঁচবে? এই পরিস্থিতি তৈরি করে গেছেন পলাতক স্বৈরাচার। আর তাদের জন্য এত মায়া কান্না, তার জন্য আজকে সীমান্তে তারা এসে বাংলাদেশের ভিতরে নাকি তারা ঢুকে পড়ে বিক্ষোভ করবেন এবং শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তারা ইসকনের নামে, চিন্ময়ের নামে, যে চিন্ময় ইসকন থেকে বিতাড়িত হয়েছেন, তার অপকর্মের কারণে সরকার তাকে গ্রেপ্তার করেছে। তার জন্য মনে হচ্ছে ভারতের দিল্লি থেকে শুরু করে একেবারে তাদের প্রত্যন্ত অঞ্চল, প্রান্তিক পর্যায় পর্যন্ত যেন কান্নার রোল পড়ে গেছে। এইভাবে চলতে পারে না। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশের 18 কোটি মানুষ
1971 সালে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে। সেই দেশ বাংলাদেশ, অত্যন্ত রক্তের দামে কিনা এই বাংলাদেশ। এই বাংলাদেশকে কেউ মাথা নত করাতে পারবে না। এই বাংলাদেশকে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে নতজানু করাতে পারবে না। এখানে অপরাধীদের বিচার হবে, যারা আমার ভাইকে পঙ্গু করেছে, যারা আমার ভাইয়ের হাত কেটে নিয়েছে, যারা আমার ভাইয়ের মুখ উড়িয়ে দিয়েছে, তাদের বিচার বাংলাদেশে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনী জড়িত, যারা নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন, তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী, তারাও বাংলাদেশের জনগণের বিরোধী। এই বাংলাদেশ নির্মাণ করেছে বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশকে গড়ে তুলবে বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত করবে এই বাংলাদেশের মানুষ। ধন্যবাদ আপনাদের সবাইকে। বার্ন নিউজের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি ছিলাম সেখানে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে বরিশাল জেলায় আহত ও শহীদ পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে স্মরণ সভা। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলা শিল্পকলা একাডেমি থেকে যুক্ত আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন স্মরণ সভায় কী কী আয়োজন রয়েছে, আহত শহীদ পরিবারের সহায়তার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে, সেই অনুষ্ঠানে এখন চলমান রয়েছে। অনুষ্ঠানে আমরা যেটা দেখলাম যে যারা এখানকার পার্টিসিপেন্ট বা অংশগ্রহণকারী এরকমের যারা রয়েছে তাদের বক্তব্য এখন শোনা হচ্ছে। যারা সরাসরি এই আয়োজনে অংশগ্রহণ করেছিল তারা আমাদেরকে যেটি জানালো, কিছুক্ষণ আগে বক্তৃতা করছিল যারা জুলাই আগস্টে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আহত হয়েছিল, তারা যেটি জানালো যে আসলে তারা 5 দফা একটি দাবি জানিয়েছে সরকারের কাছে। সেই 5 দফা দাবির মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে যারা শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কিন্তু দাবি জানানো হয়েছে। এছাড়া যারা আহত রয়েছে তাদের সুচিকিৎসা দেওয়ার দাবি করা হয়েছে, মাসিক ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়াও আরেকটি দাবি যেটা জানানো হয়েছে, যারা আহত হয়েছে, যারা মারা গেছে তাদের পরিবারের সদস্যদেরকে যেন সরকারের তরফ থেকে একটি করে চাকুরি দেওয়া হয়, সেই দাবিটি তাদেরকে পক্ষ থেকে করা হয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন এবং তারা বক্তৃতা করবেন, এখানে যারা রয়েছেন যাদেরকে আমন্ত্রিত অতিথি আনা হয়েছে তারা কথা বলবেন। সব শেষে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আসলে এই আয়োজনটি ঘিরে আমরা যেটা দেখছি যে শহীদ পরিবারের সদস্যরা এখনো কথা বলার সুযোগ পাননি, তাদের সময় কিছুক্ষণের পরে শুরু হবে। তবে শহীদ পরিবার ছাড়া আহত যারা রয়েছেন তারা যেভাবে কথা বলছেন, তারা কিন্তু একটা জিনিস বলার চেষ্টা করছেন, সেটি হচ্ছে এই দিনটি কিন্তু এখন মনে হচ্ছে সবাই কথা বলছেন কিন্তু অতি সহজে কিন্তু এটি আসেনি। এই দিনটি কিন্তু অনেক কষ্টের দিন ছিল। আজকের এই স্মরণ সভায় যোগ দেওয়া যারা এসেছেন তারা যেটা বলছেন, তাদের সেই সময়কার কথাগুলো তারা স্মরণ করে তারা বলার চেষ্টা করছেন যে আসলে অনেক কষ্ট তাদের সহ্য করতে হয়েছে। এখনো অনেকের শরীরের মধ্যে বুলেট রয়েছে এবং এখনো কিন্তু যারা জীবিত আছে তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, অনেকেই পঙ্গু হয়েছেন, অনেকেই আহত হয়েছেন। আর বর্তমানে বলা হচ্ছে যে এই দ্বিতীয় স্বাধীনতার মতো। আর এই কথাটি বলে তারা কিন্তু একটা জিনিস জানিয়েছেন যে তাদের অনেক দাবি রয়েছে, দাবিগুলো যেন পূরণ করা হয় সরকারের তরফ থেকে। এবং জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার এখানে উপস্থিত আছেন, তাদের কাছে বলা হচ্ছে যে এই দাবিগুলো তাদের কাছে তুলে ধরা হচ্ছে এবং তারা যেন সরকারকে এই কথাগুলো জানিয়ে রাখেন এবং এই দাবিগুলো যেন পূরণ করা হয়, সেই লক্ষ্যে যেন সব ধরনের চেষ্টা করা হয়। এটি এই যারা এখানে আগত অতিথি রয়েছেন এবং আজকের যাদের উদ্দেশ্যে এই স্মরণ সভা, তাদের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে আহতরা তুলে ধরছেন। এতটুকুই ছিল বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে। গণ অভ্যুত্থানে বরিশাল জেলার আহত শহীদ পরিবারের উপস্থিতিতে চলছে স্মরণ সভা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ।
গণ অভ্যুত্থানে হাসিনা সরকার ও তাদের সুবিধাভোগীদের পলায়নের প্রভাব পড়েছে নির্মাণ সামগ্রীর বাজারে। শ্রমিক ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, আবাসন ও সরকারি প্রকল্পে ধীরগতি কিংবা বন্ধ হওয়া এর বড় কারণ। শিল্প মালিক ও ব্যবসায়ী নেতারা আরও বলছেন, গত সরকারের পক্ষপাতদুষ্ট ও একচেটিয়া নীতির কারণে সংকটে পড়েছে নির্মাণ খাত। এছাড়া রাজনৈতিক অনিশ্চয়তা বাড়িয়েছে শঙ্কা। সমাধানে দ্রুত সময়ের মধ্যে সরকারি প্রকল্পগুলো চালুর পরামর্শ সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। রাজধানীর বড় আবাসন প্রকল্পের একটি এই আফতাবনগর। জুলাই গণ অভ্যুত্থানের পর এখানের অধিকাংশ প্রকল্পেই চলে এসেছে ধীরগতি। কোনোটির কাজ আবার বন্ধ হয়ে গিয়েছে। শুধু আবাসন খাতেই নয়, সরকারি বিভিন্ন প্রকল্প বন্ধ হওয়ায় ধস নেমেছে নির্মাণ সামগ্রীর বাজারে। নির্মাণ শ্রমিকরা বলছেন, গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের অনেক সুবিধাভোগীর পলায়নের কারণেই এমনটা ঘটেছে। সরকারি দল ক্ষমতায় থাকলে অবশ্যই তাদের ক্ষমতাটা একটু বেশি থাকে, সব সরকারি কাজগুলো তাদের আয়ত্তে থাকে। সরকারি এমপ্লয়াররা আমলা এগুলো অনেকেই ফ্ল্যাট ছিল, এখন তারা হয়তো বা গা ঢাকা দিচ্ছে কিংবা তারা ঠিক মতন পেমেন্ট করতেছে না। আসলে কোম্পানির তো মূলত এটা পেমেন্টের উপর ডিপেন্ড করা। নির্মাণ খাতের গুরুত্বপূর্ণ ও মৌলিক উপাদান রড, বালু, ইট, সিমেন্ট, পাথরের ব্যবসায়ও নেমে এসেছে স্থবিরতা। রাজধানীর ইট বালুর বাজার ঘুরে দেখা গেল অলস সময় পার করছেন শ্রমিকরা। ঘুরে ফিরে তাদের কাছেও এই স্থবিরতার প্রায় একই জবাব। এখন আর এমন কাজ কাম হয় না। আগে ইনকাম করতাম দিন গেলে 800-900, কোনোদিন 1000, এখন আর এমন ইনকাম হয় না। 300-400 এমন ইনকাম হয়। 5 আগস্টের আগে বেচা কিনা যা হইতো তাতে কেউ দিবারা দিয়া বা সংসার চালাইয়া মোটামুটি লাভবান থাকতাম, আর এখন লুজারের মধ্যে আছে। প্রান্তিকের এই প্রভাব পড়েছে উৎপাদক পর্যায়েও। উৎপাদন কমিয়েও বিপুল লোকসান গুনতে হচ্ছে ইস্পাত মালিকদের। এখন যে সময়টা আমরা পার করতেছি সেটা হচ্ছে সারভাইভের সময়। তো এই সময়ে আসলে আমরা নিজেরাও অনেক কিছুই প্ল্যানিং করে একটা জায়গায় আসতে পারছি না। আমরা কোনোভাবেই প্রোডাকশন কস্ট কিন্তু কাট করতে পারছি না, বরঞ্চ প্রোডাকশন কস্টটা আরও বেড়ে গেছে। ইস্পাত ও সিমেন্ট শিল্প মালিক সমিতির নেতারা বলছেন, ব্যাংক ঋণ, ডলার সংকট ও বিগত সরকারের একচেটিয়া ব্যবসায়ী নীতির কারণেই ক্ষতির মুখে পড়েছে নির্মাণ শিল্প। সঙ্গে আছে সাম্প্রতিক সময়ের নানা অনিশ্চয়তা। 50% ড্রপ করেছে এই আগস্টের পর থেকে এই আজ অবধি। আর আপনি জানেন আমাদের সিমেন্টের যে সবই কাঁচামাল বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। আমাদেরকে কিন্তু ব্যাংকের যেই ইনভলভমেন্ট, ইনভেস্টমেন্ট, এভরিথিং আগের মতো আছে। গভর্নমেন্টের উন্নয়ন কাজ তো সব বন্ধ। যেমন বিগত গভর্নমেন্ট সব লুটপাটের নামে অনেক বড় বড় মেগা প্রজেক্ট, তারপরে বিভিন্ন রকমের প্রজেক্টগুলো নিয়েছিল। তো ওইগুলো কোনোগুলো প্রায় শেষ পর্যায়ে, কিছু কিছু প্রজেক্ট আছে এখনও অনেক কাজ বাকি আছে। তো এগুলো তো আর এখন চলমান নাই। সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি প্রকল্পগুলো চালুর পরামর্শ মালিক সমিতির নেতাদের। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার উপরও জোর দেন তারা। রাজনৈতিক গভর্নমেন্ট যখন এসে এই পুরোদমে দেশের উন্নয়নমূলক কার্যক্রমের জন্য পরিকল্পনা করবেন, তাহলেই একমাত্র আমাদের এই সিমেন্টের যে এত ড্রপ করেছে এটা গ্রাজুয়ালি ইমপ্রুভ হবে। সরকারের আমরা পেপার পত্রিকা দেখলাম যে $3 বিলিয়ন ওনারা নিজের থেকেই পরিশোধ করছে, ঋণ পরিশোধ করছে। এরকম যদি অর্থনৈতিক চাকা চালু হয়ে যায় তো মানুষের সব কিছুই স্বাভাবিক হবে। খাত সংশ্লিষ্টদের আশা, ডলার সংকট, সহজ শর্তে ব্যাংক ঋণ ও বন্ধ প্রকল্প চালু হলেই ঘুরে দাঁড়াতে পারে নির্মাণ খাত। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জামাদির সিংহভাগেই প্রতি বছর আমদানি করতে হয়। স্থানীয়ভাবে কিছু সরঞ্জাম উৎপাদন করা হলেও বাজারে রয়েছে আস্থার সংকট। সংশ্লিষ্টরা বলছেন, দেশে উৎপাদিত মেডিকেল সরঞ্জামাদির উপর আস্থা রাখলে খরচ কমার পাশাপাশি কমবে আমদানি নির্ভরতা, তৈরি হবে নতুন বাজার। বিস্তারিত জানাবেন দেলোয়ার দোলন। দেশে চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে ৪,৫০০-এর বেশি সরঞ্জাম ও যন্ত্রপাতি, যার ৯২% আমদানি নির্ভর।
ছোট বড় প্রায় 500টি প্রতিষ্ঠান চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি আমদানি করে। মূলত চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয় এসব পণ্য। কিন্তু আমদানিকারকদের 80% নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন। দেশে মেডিকেল পণ্য ও যন্ত্র তৈরির নিবন্ধন আছে 8 প্রতিষ্ঠানের। এসব কোম্পানি কিছু কিছু মেডিকেল সরঞ্জাম উৎপাদন করলেও বাজারে রয়েছে আস্থার সংকট। কোম্পানিগুলো বলছে দেশীয় এসব সরঞ্জাম বিদেশি কোম্পানিগুলোর তুলনায় গুণে মানে কোনো অংশেই কম নয়, দামেও সস্তা। মডার্ন বায়োটেক আমরা যে ধরনের চাইনিজ অ্যানেস্থেশিয়া মেশিনের সাথে কম্পেয়ার করে আমাদের যে অ্যানেস্থেশিয়া মেশিনগুলো করা হচ্ছে তা অত্যন্ত ভালো মানের। আমার নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এবং আমার আইএসও সার্টিফিকেট সহ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রায় 150+ প্রোডাক্ট তৈরি হয়। সংশ্লিষ্টরা বলছেন চিকিৎসা সরঞ্জাম আমদানির নিবন্ধন নিতে ওষুধ প্রশাসনকে লাইসেন্স বাবদ 50,000 টাকা দিতে হয়। 2 বছর পর পর এই লাইসেন্স নবায়ন করার নিয়ম রয়েছে। মেডিকেল সরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে দরকার সরকারের নীতি ও আর্থিক সহায়তা। যদি আপনাকে এক্সপোর্ট করতে হয় অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতার দরকার আছে। র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গাতে আপনাকে পারমিশন নিতে হচ্ছে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আপনি পারমিশন পাচ্ছেন না। আমাদের দেশে এখন বায়োমেডিক্যাল সেক্টর বা ইলেকট্রোমেডিক্যাল সেক্টরে অসংখ্য ইঞ্জিনিয়ার বা জনবল তৈরি হয়েছে। ওষুধ প্রশাসনের তথ্য মতে প্রতি বছর প্রায় 30,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের সার্জিক্যাল ও ইলেকট্রনিক চিকিৎসার যন্ত্রপাতি বিক্রি হয় দেশে। এ ব্যবসায়ে প্রায় 5 শতাধিক আমদানিকারক রয়েছে। এর মধ্যে মাত্র 89 জনের ওষুধ প্রশাসনের নিবন্ধন রয়েছে। এদিকে দেশের চিকিৎসা প্রযুক্তিতে নিত্য নতুন উদ্ভাবনের সঙ্গে পরিচিতির লক্ষ্যে তৃতীয়বারের মতো রাজধানীর কুড়িলে ICCB-তে চলছে বাংলা মেড এক্সপো। 8 ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এক্সপোতে 150টি স্টলে 250টির বেশি কোম্পানির পণ্য প্রদর্শিত হচ্ছে। আয়োজকরা জানায় আমদানিকারক, ক্রেতা ও সেবা গ্রহীতাকে সংযুক্ত করবে এই মেলা। এখানে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টার যারা আছে তারা আসে, ডক্টররা পার্সোনালি আসে, তারপর হসপিটাল, ক্লিনিক। বাংলাদেশে যে আমরা এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসছি এবং আমরা যে দিচ্ছি এটার প্রচারের জন্যই আমাদের এই মেলায় আসা। মহামারীর সময় বাংলাদেশ PPE তৈরি করে বিদেশে রপ্তানি করে। JMI ইতিমধ্যে 30টি ইকুইপমেন্ট সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে মেডিকেল ইকুইপমেন্টের বাজার ধরার সুযোগ রয়েছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। ইলিশের 22 দিনের নিষেধাজ্ঞা শেষে হতে না হতেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ডুবোচরগুলো দখল করে নিয়েছে প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীরা। অবৈধ মশারি ও চর ঘেরা জাল ব্যবহার, অপরিকল্পিত মাছ শিকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে রেনু ও ডিম। অবৈধ এই সিন্ডিকেটের কবল থেকে নদীকে বাঁচানোর দাবি সংশ্লিষ্টদের। অঙ্কুর রায়ের ক্যামেরায় আরও জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অব্যাহত আছে নিষিদ্ধ মশারি জাল ও চরঘেরা জাল দিয়ে মাছ শিকার। ফলে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ সহ অন্যান্য মাছ। আগে এই সময় যেখানে নদীতে জাল ও ট্রলার নিয়ে ব্যস্ত থাকতেন জেলেরা, ঘাটগুলো থাকতো জমজমাট, সেখানে এখন মাছের সংকট আর নীরবতা। নদী থেকে জেলেরা ফিরছেন খালি হাতে। সরজমিনে দেখা যায় শাহিন নামে এক মাছ ব্যবসায়ী কাচিয়ার চরে খুঁটি পুঁতে দখল করে বেঁধে রেখেছেন নিষিদ্ধ মশারি জাল। জোয়ারের সময় এই মশারি জালগুলো থাকে পানির 5 থেকে 7 ফুট নিচে, আর ভাটার সময় পানি শুকিয়ে গেলে মাছের পোনা, ইলিশের রেণু ও ডিম সহ বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব জলজ প্রাণী জালে আটকে যায়। শিকারীরা জাল থেকে মাছ সংগ্রহ করলেও নষ্ট হয় অন্যান্য এসব জলজ প্রাণী। সদর উপজেলার মেঘনা নদীর 90 কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার এলাকায় শতাধিক ডুবোচর রয়েছে। কাচিয়ার চরের মতো ভোলার চর, বৈরাগীর চর, ভেদুরিয়া ও রামদাসপুর চরও একইভাবে ধ্বংস হচ্ছে মাছ ও জলজ প্রাণী। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বেড় জাল, খুঁটা জাল, পাই জাল সহ 11 ধরনের অবৈধ জাল দিয়ে মাছ ধরছে এসব সিন্ডিকেটের জেলেরা। এই জালটা দিয়ে মাছ ধরা নিশ্চিত, আমরা পেরে টানা কি এই জালটা দিয়ে মাছ ধরি। ছোট বাচ্চা মাছ পায় আর মসুর জাল না ঘন আটকে পড়ে সরো মাছ উঠতে আজার খাইব, আজার তো আর খাইতে পারে না। এই জালগুলা নদীতে মাছের টোটালে বিষ মারিয়া দেয়। এগুলি যদি সরকার নদীর তনে যদি বঞ্চিত করে তাহলে নদীত মাছ হবে।
তবে নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি ও অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। এই চরগুলো খুব দুর্গম হওয়ার কারণে অসাধু জেলেরা এই সুযোগটা নেয়। তবে এই মৌসুমে এই মশারি জাল, চরগেরা জাল বা এই অবৈধ বেহুন্দি জাল এটা যাতে না পারতে পারে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং আমাদের সাথে কোস্টগার্ড, জেলা প্রশাসন, নৌপুলিশ, পুলিশ বিভাগও আছে। ভোলার 2 লক্ষাধিক মানুষ মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করেন। এর মধ্যে শতাধিক অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ জালে মাছ শিকারের সাথে জড়িত। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফা জনসম্পৃক্ততা বিষয়ে ফরিদপুরে চলছে বিএনপির বিভাগীয় কর্মশালা। অংশ নিয়েছেন 5 জেলার 3 শতাধিক নেতাকর্মী। প্রধান অতিথি হিসেবে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর সদর উপজেলা কমপ্লেক্স হল থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন কর্মশালা ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, আর তারেক রহমান কখন নাগাদ ভার্চুয়ালি যুক্ত হতে পারেন? আমাদের নেতা বলেছেন এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অনেক বেশি প্রায়োরিটাইজ করা হবে এবং নিশ্চিত করা হবে আমাদের কারিকুলামের ভিতরে অন্ততপক্ষে আরো 2টা সাবজেক্ট অ্যাড হচ্ছে। উজ্জ্বল, বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। ফরিদপুর যে 5 জেলার সাংগঠনিক যে 5 জেলা, সেই শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ির যে নেতাকর্মীরা বিএনপি, তারা কিন্তু সকাল থেকে ফরিদপুরের যে সদর কমপ্লেক্স হল, সেই কমপ্লেক্স হলে এসে উপস্থিত হয় এবং প্রত্যেকের মধ্যে কিন্তু একটা আনন্দ, উৎসাহ, উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। তারা রেজিস্ট্রেশন করে প্রত্যেকেই কিন্তু যার যার আসনে বসেন এবং প্রত্যেকেই কিন্তু এই যারা আলোচক তাদের আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। আমরা দেখেছি যে 10:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয় এবং আলোচনার প্রারম্ভে কিন্তু চেয়ারপারসন খালেদা জিয়ার যে উপদেষ্টা, তিনি তার বক্তব্য দিয়েই মূল আলোচনা শুরু করেন। এই মুহূর্তে কিন্তু যে কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, তিনি বক্তব্য রাখছেন। তিনি এই যে মূল আলোচনা 31 দফা বিএনপি, সেই 31 দফা নিয়ে কিন্তু তিনি আলোচনা করছেন এবং তা পুঙ্খানুপুঙ্খভাবেই কিন্তু আগত যে নেতৃবৃন্দ আছে তাদের মাঝে বুঝিয়ে দিচ্ছেন। এবং নেতৃবৃন্দের সাথেও আমার কথা হয়েছে, তারা বলছেন যে আসলে তারেক যে অর্থাৎ বিএনপির যে 31 দফা, সেই 31 দফা যাতে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া যায় এবং সেটা লালন করা যায় এবং বাস্তবায়ন করা যায়, এই প্রশিক্ষণ থেকে তারা কিন্তু সেটা শিখতে পারছেন। তারা বলছেন যে এই 31 দফাই নতুন বাংলাদেশ বিনির্মাণে মূল চালিকা শক্তি হবে এবং তারা অধীর আগ্রহে কিন্তু বসে রয়েছেন। আমরা দেখছি যে 3:30 নাগাদ বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিবেন, সেই বক্তব্য শোনার জন্য এবং তার দিক নির্দেশনামূলক পরামর্শ শোনার জন্য বসে আছেন এবং বেশ আনন্দ উৎসব নিয়ে তারা আজকের এই কর্মশালা উপভোগ করছেন, এমনটা আমরা দেখছি। উজ্জ্বল, ফরিদপুর থেকে বিএনপির বিভাগীয় কর্মশালার খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান মনির। মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনের সামাজিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। I think we should move to a welfare-oriented society. মানবিক যেটা আমরা বলি welfare thing is not the overall development. And another last thing, health is one of the most eroding factor of income of the poor people. If somebody gets sick in a poor family, they have to sell their assets to get the treatment. And we have seen many of the people go below the poverty line because of the health hazard. Even the rich people are sold to I know many people. সিডর, আইলা, রিমালের মতো শক্তিশালী ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিনও মেরামত হয়নি পিরোজপুরের বেড়িবাঁধ। জেলার অন্তত 45 কিলোমিটার বাঁধ অরক্ষিত অবস্থায়। টেকসই বাঁধ না থাকায় ঝুঁকি নিয়েই বসবাস করছেন নদী তীরের অসংখ্য মানুষ। পানি উন্নয়ন বোর্ডের দাবি, সাইক্লোন সহনীয় বাঁধ নির্মাণে 2,500 কোটি টাকার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। উপকূলবাসীকে বছরে বেশ কয়েকবার ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সহ দুর্যোগের মুখোমুখি হতে হয়। এর মধ্যে কোনো কোনো ঘূর্ণিঝড় আঘাত হানে সর্বশক্তি দিয়ে। এতে বেড়িবাঁধ ভেঙে লোকালয় ঢুকে পড়ে জোয়ার জলোচ্ছ্বাসের পানি, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে পিরোজপুরের কচা নদী। নদীটির টগরা ফেরিঘাটের দুই পাশে 1500 মিটারের মধ্যে দক্ষিণ প্রান্তের 700 মিটার বাঁধই ক্ষতিগ্রস্ত। এ বাঁধের মতোই পিরোজপুর জেলাকে সুরক্ষিত রাখতে বেড়িবাঁধ আছে 306 কিলোমিটার, যার মধ্যে প্রায় 45 কিলোমিটারই ক্ষতিগ্রস্ত। বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না করায় এবং অনেক স্থানে টেকসই বাঁধ না থাকায় ক্ষয়ক্ষতি কমানো যাচ্ছে না। আকাশে মেঘ দেখলে কোনো রকম ঝড় তুফান হইলে আমরা খুব আতঙ্কের ভেতর বাস করি। গুড়াগাড়া লইয়া আমাগো এহেন যে সরতায় সাইকেলে দৌড়াইতায় এই বেরি ব্যাত করিয়ে গেছে আর গলা সম্মানে পানি আমাগো ই গেছে। বারবার দেয় একটু কাঁচা মারি দিয়ে একটু লোদা পেরি দিয়ে যায়, হ্যাঁ যায় ধুইয়া। স্বাধীনতা পরবর্তী গেল 53 বছরে দেশে বেশ কয়েকটি ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে, যা অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে। তবে ফসল ও সম্পদ রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ করা হয়, কিন্তু এসব বাঁধ নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্থানীয়দের। বর্তমান দুর্নীতি চলতেছে, আগে যারা করছে এরা দুর্নীতি করে গেছে রাস্তাঘাটে। মোটামুটি করে চলে যায়, আর যেটুকু করে চলে যায় ওটু আবার ওই নদীতে আবার আষাঢ় মাসে আবার ধুয়ে নেমে যায়। ইতিপূর্বে যে বেরিবাঁধগুলো নির্মাণ হয়েছে সেখানে দুর্নীতি আশ্রয় নেওয়া হয়েছে এবং সঠিকভাবে কাজ করা হয় নাই। আমার পরামর্শ হচ্ছে যে এখন বর্তমানে যে বেরিবাঁধ, এটা স্থায়ী বেরিবাঁধ হওয়া দরকার। সংশ্লিষ্ট যারা কাজ করবেন তারা যেন এই কাজে দুর্নীতি আশ্রয় না নেয়। তবে বাঁধ নির্মাণে স্থানীয়দের আগ্রহ থাকলেও জায়গা দিতে অনীহা রয়েছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। বেড়িবাঁধ করার সময় আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মানুষজন জায়গা দিচ্ছে না, আবার তারা নিজেরাও চাচ্ছে যে যেন তারা স্থায়ীভাবে হতে পারে। এটা আসলে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যে স্বাভাবিকভাবে তাদের জায়গা যদি তারা দিতে চায় সেক্ষেত্রে আমরা চড়া করে প্রপোজাল পাঠাতে পারি। আর সেক্ষেত্রে যদি জায়গা না পাওয়া যায় সরকারের পক্ষে বর্তমানে প্রজেক্ট ছাড়া অধিগ্রহণ করে কাজ বাস্তবায়ন করা আমাদের অন্য রাজস্ব খাতে সেটা সম্ভবপর নয়। পিরোজপুর ছাড়াও ঘূর্ণিঝড়ে বরিশালের সব জেলার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কিছু কিছু অংশ ঝুঁকিতে রয়েছে। এসব ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ, সংস্কার ও স্থায়ী বাঁধ নির্মাণে প্রায় 2,500 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয় পাঠানো হয়েছে। উপকূলীয় এলাকার বরিশাল বিভাগের সব বাঁধগুলিকে বিবেচনায় নিয়ে আমরা প্রায় 197 কিলোমিটার বাঁধ আমাদের পুনর্বাসন করতে হবে এবং সাইক্লোন সহনীয়। সেটার আমরা প্রস্তাবনা আমরা পানি উন্নয়ন বোর্ড লেভেলে এবং ঢাকায় পাঠিয়েছি। বরিশাল বিভাগের 6 জেলায় বেড়িবাঁধের দৈর্ঘ্য 3,200 কিলোমিটার। এর মধ্যে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ 197 কিলোমিটার। ফিরদাউস সোহাগ, এখন পিরোজপুর। সামরিক আইন জারির জন্য জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে তিনি জানান, আবারও মার্শাল ল জারির কোনো পরিকল্পনা নেই তার, যদিও পদত্যাগ কিংবা অভিশংসনের প্রসঙ্গ এড়িয়ে যান ইউল। ভাষণের পর ইউলের নিজ দল পিপিপির প্রধান জানান, প্রেসিডেন্টকে অপসারণ ছাড়া আর কোনো পথ খোলা রইল না। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্টকে অভিশংসন প্রস্তাবের উপর ভোটাভুটি হবে। দেশটির পার্লামেন্টে 44 বছর পর গেল মঙ্গলবার প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেন ইউল। তবে তীব্র গণরোষের কারণে 6 ঘন্টার মাথায় সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তিনি। এরপর থেকেই প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দেশটির রাজপথ দখল করে রেখেছেন সাধারণ জনগণ। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার বন্ধে ঐক্যের আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের। নতজানু নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতির দাবি। গণ অভ্যুত্থানে চট্টগ্রামে নিহতদের পরিবারকে জুলাই ফাউন্ডেশনের সহায়তা। ফিরে আসতে গল্প সাজাচ্ছে খুনিরা, বললেন সার্জিস। বরিশালে স্মরণসভা। বিগত সরকারের অনিয়ম ও স্বজনতোষণ নীতির প্রভাব নির্মাণ শিল্পে। মন্দা কাটাতে সরকারি প্রকল্পগুলো দ্রুত চালুর দাবি। এখন যে সময়টা আমরা পার করতেছি সেটা হচ্ছে সার্ভাইভের সময়। 50% ড্রপ করেছে এই আগস্টের পর থেকে এই আজ অবধি। বিগত গভর্নমেন্ট সব লুটপাটের নামে অনেক বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছিল, তো ওইগুলো কোনোগুলো প্রায় শেষ পর্যায়ে, অনেক কাজ বাকি আছে। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।